এটা শুধু একটি দুর্ঘটনার খবর নয়, এটা আমাদের এভিয়েশন সেফটির ভিত নড়ে যাওয়ার গল্প। খারাপ আবহাওয়া, অচল রানওয়ে আর তাড়াহুড়োর সিদ্ধান্ত সব মিলিয়ে প্রশ্নের পাহাড় জমেছে। যেখানে দ্বিতীয়বার নামার দরকারই ছিল না, সেখানে ঝুঁকি নেওয়া হলো কেন? এই ঘটনার উত্তর খুঁজতে নেমে আমাদের সামনে এসেছে কিছু অস্বস্তিকর কিন্তু জরুরি সত্য। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। जैसे कि कारों में हादसे होते हैं, खराबी हो सकती है, ऐसे जहाज़ों में भी खराबी होती है। तो बारामती एक एयरपोर्ट है, वो एक विजुअल फ्लाइट रूल्स के तहत वो एयरपोर्ट चलता है, जहाँ के कोई भी लैंडिंग एड नहीं है वहाँ पर। तो उसको हम VFR एयरफील्ड बोलते हैं, विजुअल फ्लाइट रूल्स, और जिसके लिए 5 किलोमीटर की विजिबिलिटी चाहिए लैंड करने के लिए। एयरपोर्ट जो है वो है 5800 फुट, वो लंबा था। तो एक बार जहाज ने गो राउंड किया है तो उसकी विजिबिलिटी कम होगी, तो इस वजह से वो गो राउंड किया। उसके बाद वो दूसरी बार लैंडिंग के लिए आया। अभी उसमें क्या कुछ तकनीकी खराबी हुई जहाज में, कुछ इंजन फेल हुआ या दोनों इंजन फेल हुए, रनवे से कोई आधा किलोमीटर पहले क्रैश कर जाता है जहाज। এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত অবহেলা? মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান বিপর্যয় কি যান্ত্রিক ত্রুটি, নাকি পাইলটের ভুল, নাকি দুটোই? আরো বড় প্রশ্ন, বারামতি বিমানবন্দরে যদি আধুনিক ল্যান্ডিং সিস্টেম, কম্পিউটারাইজড নেভিগেশন এবং অত্যাধুনিক সেফটি ফেসিলিটি থাকতো, তাহলে কি এই বিপর্যয় এড়ানো যেত না? এর চেয়েও বড় প্রশ্ন হলো, প্রায় 1 কোটি টাকার যে লিয়ারজেট 45XR বিজনেস চার্টার্ড বিমানে করে অজিত পাওয়ার মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে উড়েছিলেন, সেই বিমান কি আদৌ নিরাপদ? আরো একটা বড় প্রশ্ন, যেই বিমানের 1 ঘন্টার ভাড়া 3.5 লক্ষ টাকা, যেই বিমান নাকি সাধারণত নামি দামি রাজনৈতিক নেতা নেত্রীদের নিয়ে আকাশে ওড়ে, এমন লোক দেখানো মহার্ঘ বিমানের নিরাপত্তা নিয়ে আপোষ চলে? কারণ বাস্তব সত্য হলো, এই একই ভিএসআর এভিয়েশন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড নামে এই বেসরকারি উড়ান সংস্থার একই মডেলের বিমান আগেও ভেঙে পড়েছে। 2023 সালের সেপ্টেম্বরে মুম্বাই বিমানবন্দরে ঠিক এই ধরনের লিয়ারজেট বৃষ্টির মধ্যে ল্যান্ডিং এর সময় রানওয়ে ছেড়ে স্কিড করেছিল। তখনও ছিল কম দৃশ্যমানতা, তখনও ছিল ঝুঁকি, তবু তা থেকে শিক্ষা নেওয়া হয়নি কেন? ভারতের অতি পরিচিত এভিয়েশন এক্সপার্ট ক্যাপ্টেন কবির মালিকের বক্তব্য, অজিত পাওয়ারের বিমান মাটি থেকে প্রায় 2600 ফুট উচ্চতায় ছিল। সেটা যথেষ্ট উচ্চতা, অথচ প্রত্যক্ষদর্শীদের বয়ান হলো আকাশে থাকতেই বিমানটি হঠাৎ দুলতে শুরু করে, ভারসাম্য হারায়, মোটামুটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এটা নিচ থেকেও দেখা গেছিল। তাহলে প্রশ্ন উঠছে, এই বিমান কি প্রযুক্তিগতভাবে ব্যর্থ ছিল? পাইলট কি সময় মতন সিদ্ধান্ত নিতে পারেননি, নাকি খারাপ আবহাওয়ার মধ্যেও অবতরণ করানোর মারণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? আজ এটাই জানবো যে এই দুর্ঘটনা কি অবশ্যম্ভাবী ছিল, নাকি তৈরি করা হয়েছিল অবহেলার পর অবহেলায়। এই বিমানটি ওড়াচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত কাপুর, কো পাইলট ছিলেন সম্ভাবী পাঠক, একমাত্র এয়ার হোস্টেস পিঙ্কি মাল। অজিত পাওয়ারের সহযাত্রী ছিলেন তার সিকিউরিটি অফিসার বিদীপ যাদব। এখন শুনুন খুব মন দিয়ে। 28 জানুয়ারি সকাল 8:10 মুম্বাই বিমানবন্দর থেকে টেক অফের সময় এটিসি ক্লিয়ারেন্স ছিল। গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের রিপোর্ট বলছে সব নর্মাল, ইঞ্জিন ঠিক, সিস্টেম ঠিক, কোনো টেকনিক্যাল অ্যালার্ট ছিল না। টেক অফের পর আকাশে ওঠার সময়ও কোনো টার্বুলেন্স ছিল না। মানে উড়ান শুরু থেকে মাঝ আকাশ পর্যন্ত সবকিছু একেবারে পাঠ বইয়ের মতন নিখুঁত ছিল। তাহলে বিপদ এলো কোথা থেকে? সকাল 8:44 বারামতি বিমানবন্দর থেকে মাত্র 200 মিটার দূরে। আবহাওয়া পুরোপুরি ঝড় ঝঞ্ঝা মুক্ত না হলেও মোটের উপর খারাপ ছিল না। মেঘ ছিল, ভিজিবিলিটি কিছুটা কম ছিল। ভিএসআর এভিয়েশনের মালিক ডিকে সিং নিজেই স্বীকার করেছিলেন যে ভিজিবিলিটি আদর্শ ছিল না, তবে অস্বাভাবিক ছিল না। তাহলে প্রশ্নটা আরো তীক্ষ্ণ হয়ে যায়। ফ্লাইট রাডার ডেটা বলছে ক্যাপ্টেন সুমিত কাপুর প্রথমবার ল্যান্ড করার চেষ্টা করেন, কিন্তু সেই ল্যান্ডিং সফল হয়নি। কেন হয়নি? কি দেখেছিলেন তিনি? কোনো সতর্কতা উপেক্ষা করা হয়েছিল? এরপর বিমানটি আবার উপরে ওঠে, এরপর একটি অরবিট নেয়, মানে একটা চক্কর নেয়, দ্বিতীয়বার ল্যান্ডিং এর জন্য এগিয়ে আসে। আর ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ,
দ্বিতীয় অ্যাপ্রোচে বিমান হয় রানওয়ে মিস করে, নয়তো অ্যাপ্রোচ এবং ডিসেন্ট ছিল সম্পূর্ণ আনস্টেবল, অর্থাৎ নিয়ন্ত্রণেই ছিল না বিমান। আর সেই কয়েক সেকেন্ডেই আগুনের গোলা হয়ে বিমান ভেঙে পড়ে, একাধিক বিস্ফোরণ ঘটে। এই প্লেন ক্র্যাশ অজয় দেবগন, অমিতাভ বচ্চন অভিনীত রানওয়ে 34 ছবিকে মনে করিয়ে দিচ্ছে। সেখানে অজয় দেবগন ক্যাপ্টেন ছিলেন, সেখানেও সহকারী পাইলট ছিলেন এক তরুণী। দুবাই থেকে উড়ে কোচিনে নামার সময় কথা ছিল বিমানের, কিন্তু হঠাৎ আকাশে দুর্যোগ শুরু হয়। যাত্রীরা আতঙ্কে কেঁপে ওঠে, আকাশে দুলতে থাকে বিমান, পাইলটের সামনে সবকিছু ঝাপসা, রানওয়ে দেখাই যাচ্ছে না। অত্যন্ত দক্ষ পাইলট কিভাবে সেফ নিজের ক্যালকুলেশনে সেই বিমানকে 34 রানওয়েতে অবতরণ করিয়েছিলেন, সেটাই ছিল ছবির মূল বিষয়। এখানে পার্থক্য কেবল সিনেমায় অজয় দেবগন পেরেছিলেন, বাস্তবে ক্যাপ্টেন সুমিত কাপুর পারলেন না। এখন প্রশ্ন সোজা, প্রশ্ন নির্মম। যখন টেক অফ নিখুঁত, মাঝ আকাশে কোনো সমস্যা নেই, আবহাওয়া মারাত্মক প্রতিকূল নয়, তাহলে শেষ মুহূর্তে কি ভুল হলো? পাইলটের সিদ্ধান্ত, প্রশিক্ষণের ঘাটতি, নাকি মারণ পরিস্থিতিতেও অবতরণের চাপ? আর সবচেয়ে বড় প্রশ্ন, একই কোম্পানির একই মডেলের বিমান যদি আগেও একই পরিস্থিতিতে দুর্ঘটনার শিকার হয়ে থাকে, তাহলে শিক্ষা নেওয়া হলো না কেন? আজ শুধু একটি বিমান ভাঙেনি, ভেঙেছে এভিয়েশন সেফটির উপর ভরসা। উত্তর না পাওয়া পর্যন্ত এই প্রশ্ন আমরা তুলতেই থাকবো। বিমানে থাকা 5 জনের দেহই পুড়ে ঝলসে গেছে। হাত ঘড়ি দেখে 66 বছরের অজিত পাওয়ারের দেহ শনাক্ত করা হয়। বিমানের প্রসঙ্গে আসি। কানাডিয়ান কোম্পানি বম্বার্ডিয়ায় নির্মিত এই ধরনের ছোট চার্টার বিমানে 8 থেকে 9 জন আরোহী ধরতে পারে এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 860 কিলোমিটার। সর্বোচ্চ উঁচুতে উঠতে পারে 51,000 ফুট, মানে ঝড় বৃষ্টির অনেক ওপরে। একটানা উঠতে পারে কম বেশি 3,700 কিলোমিটার। এই ধরনের বিমানে মুম্বাই থেকে বারামতির পৌঁছতে সময় লাগে খুব বেশি হলে 45 মিনিট। 8টা 10 মিনিটে মুম্বাই এয়ারপোর্ট থেকে বিমান টেক অফ করে। 8টা 44 মিনিটে বারামতি এয়ারপোর্টে নামার 200 মিটার দূরে ঠিক আগুনের গোলা হয়ে এই বিমান মাটিতে আছড়ে পড়ে। ফলে গোটা এভিয়েশন সিস্টেমের সেফটি নিয়েই বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে এই দুর্ঘটনা। এক এমন বিমান দুর্ঘটনা যেখানে কোনো রক্ষা নেই, কোনো সুযোগ নেই। ঘটনাস্থল ঘুরে বিমানমন্ত্রী রামমোহন নাইডু জানান, বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো AAIB রিপোর্ট দিলে তিনি সবিস্তারে জানাতে পারবেন। তদন্ত ব্যুরোর এভিয়েশন এক্সপার্টরা বিষয়টি খতিয়ে দেখছেন, সেটাই স্বাভাবিক। এরপরে হয়তো ব্ল্যাক বক্স উদ্ধার হবে, পাইলটের শেষ কথোপকথন সামনে আসবে, তখন একের পর এক কারণ বেরোবে এবং সত্যি কথা বলতে কি, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে শুধু তখনই। কিন্তু তার আগেই যে ছবিটা স্পষ্ট হয়ে উঠছে তা ভয় ধরাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী, বিমানবন্দরের স্টাফ সবাই প্রায় এক সুরে বলছেন, ল্যান্ডিং এর সময় অজিত পাওয়ারের বিজনেস জেট ডগমগ করছিল, নামার চেষ্টা করছিল ঠিকই, কিন্তু স্থির ছিল না। টেকনিক্যাল ভাষায় যাকে বলা হয় আনস্টেবল অ্যাপ্রোচ। অতএব ল্যান্ডিং অ্যাপ্রোচ যে স্থিতিশীল ছিল না সেটা পরিষ্কার। রানওয়ে 34 ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন বিমান দুর্ঘটনার তদন্ত ব্যুরো AAIB-র কৌশলীর ভূমিকায়। নানান তথ্য ঘেটে সেই চরিত্র আমাদের জানিয়েছিল যে বিশ্বে এই যাবৎ যত বিমান দুর্ঘটনা হয়েছে তার মধ্যে 70% থেকে 80% দুর্ঘটনার মূল যান্ত্রিক ত্রুটি নয়, বরং হিউম্যান এরার, মানে মানুষের ভুলে। শুধু পাইলটের ভুলে 50% বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। অন্যান্য মানুষের ভুল, যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোল কিংবা গ্রাউন্ড ক্রুজের ভুলের হারে 20% দুর্ঘটনা ঘটেছে। আবহাওয়া দায়ী 10% দুর্ঘটনার ক্ষেত্রে। পাইলটদের ক্লান্তি বর্তমানে এভিয়েশন ইন্ডাস্ট্রির সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। অনেক সময় ক্লান্তি থেকে পাইলটরা ককপিটেই কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়েন, যা অবতরণ বা উড়ানের সময় মারাত্মক হতে পারে। 2010 সালের 22শে মে বেঙ্গালুরু বিমানবন্দরের টেবিল টপ রানওয়েতে নামার পর ঘটে গেছিল এয়ার ইন্ডিয়ার ইতিহাসে অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা। 166 জন আরোহীর মধ্যে 158 জন প্রাণ হারিয়েছিলেন। পাহাড় কেটে তৈরি দুধারে গভীর খাদের মাঝে ছিল টেবিল টপ রানওয়ে। পরে কোর্ট অফ এনকোয়ারি ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করে শিউরে ওঠার মতন কিছু তথ্য পেয়েছিল। জানা গেছিল ফ্লাইটের একটা দীর্ঘ সময় প্রধান পাইলট অঘরে ঘুমাচ্ছিলেন।
ককপিট রেকর্ডিং এ তার নাক ডাকার শব্দ পাওয়া গেছিল। অবতরণের মাত্র কয়েক মিনিট আগে ক্যাপ্টেন জেগে ওঠেন। হঠাৎ ঘুম থেকে জাগার ফলে তার মস্তিষ্ক অসাড় অবস্থায় ছিল, পরিভাষায় যাকে বলা হয় স্লিপ ইনার্শিয়া। সেই অবস্থায় তিনি পরিস্থিতির সঠিক বিচার করতে পারেননি। পাইলটের ভুলেই বিমানটি রানওয়ে পেরিয়ে যায়। সীমানা প্রাচীর ভেঙে গভীর খাদে আগুনের গোলা হয়ে ছিটকে পড়ে। আসলে ওই ঘটনাটি অবলম্বন করেই রানওয়ে 34 ছবিটা তৈরি হয়েছিল। এবার আসা যাক ভিএসআর এভিয়েশনের কথায়। সংস্থার মালিক এবং প্রতিষ্ঠাতা ভিকে সিং বলছেন, এয়ার ক্রিউ অত্যন্ত অভিজ্ঞ ছিল, পাইলট কো পাইলট সবাই দক্ষ ছিলেন। তিনি দাবি করেন মেশিনে কোনো সমস্যা ছিল না, বিমান পুরোপুরি পারফেক্ট ছিল। তবে তিনি স্বীকার করেছেন যে 2023 সালে এই একই মডেলের একটি বিমান মুম্বাইয়ে ভেঙে পড়েছিল। তবুও তিনি দাবি করেন অজিত পাওয়ারের বিজনেস চার্টার জেট ছিল স্থিতিশীল, নিরাপদ। তাহলে সন্দেহ গিয়ে পড়ছে কোথায়? ভিকে সিং এর আশঙ্কা হয়তো পাইলটের দিক থেকেই ভুল হয়েছিল। তিনি হয়তো রানওয়ে মিসজাজ করেছিলেন, ঠিক জায়গায় তিনি টাচডাউন করতে পারেননি। আর এটাও হতে পারে খারাপ ভিজিবিলিটি বড় ভূমিকা নিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সিদ্ধান্তগুলো কি সময় মতো ঠিক ছিল, নাকি সেই কয়েক সেকেন্ডের ভুল সিদ্ধান্তই 5টা প্রাণ কেড়ে নিল? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এই বিতর্ক থামবে না। একটা ছোট্ট ফ্লাইটে মুম্বাই থেকে টেক অফ, এয়ারবোর্ন হওয়া সবকিছু ছিল একেবারে স্বাভাবিক। বারামতির কাছে আসা পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক যেই মুহূর্তে বিমান নামতে শুরু করে 2600 ফুট থেকে আরো নিচে, তখন হঠাৎ কি সব বদলে যায়? কি এমন ঘটে যে বিমান অনিয়ন্ত্রিত হয়ে পড়ে? কি এমন ভুল হয় যে স্থিতিশীল ল্যান্ডিং রূপ নেয় ভয়াবহ ক্র্যাশে? স্পষ্ট করে বলা দরকার, আসল সত্য সামনে আসবে তখনই যখন ডিজিসি এর চূড়ান্ত রিপোর্ট প্রকাশ হবে। যে 4 জন অফিসার এই ঘটনার তদন্তে নিযুক্ত, তাদের রিপোর্টই মিলবে আসল উত্তর। তখন আরো বহু তথ্য বেরোতে পারে। আমরা তখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবো। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যখন বিমান 2600 ফুট থেকে 1000 ফুটে নেমে আসছিল, ঠিক সেই সময় আসলে কি হয়েছিল? তথ্য ঘেটে জানা যাচ্ছে কানাডার বম্বার্ডিয়ার তাদের লিয়ারজেট ব্র্যান্ডের প্রায় 3000 বিমান এই পর্যন্ত তৈরি করেছে। লিয়ারজেট একটি অত্যন্ত ভালো পরীক্ষিত বিমান। যেসব প্রাইভেট এয়ারলাইন্স এবং প্রাইভেট ওনাররা এই বিমান ব্যবহার করেন, তারা সেফটি নর্মস খতিয়ে দেখেই এটি কেনেন। আজ পর্যন্ত প্রাইভেট চার্টার্ড অপারেশনে এই বিমানের বড় কোনো দুর্ঘটনার নজির নেই। লিয়ারজেটের গত 15 থেকে 20 বছরের রেকর্ড দেখলে বড়জোর 3 থেকে 4টে ইনসিডেন্ট পাওয়া যাবে। তার মধ্যে একটি 2023-এ মুম্বাইয়ে ঘটেছিল। সেবার আবহাওয়া খারাপ ছিল, প্রবল বৃষ্টি হচ্ছিল, রানওয়ে ভিজে ছিল। সেই বিমান রানওয়েতে স্লিপ করেছিল, এক ধরনের ফোর্স ল্যান্ডিং হয়েছিল। কিন্তু সেবার সবাই নিরাপদ ছিলেন। বিমান দুর্ঘটনার কবলে পড়লেও সেখানে কোনো প্রাণহানি ঘটেনি। বিমান বিশেষজ্ঞরা মনে করছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের প্রাণহানি সম্ভবত বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে হয়নি, সম্ভবত আবহাওয়া এবং পাইলটের অ্যাপ্রোচ, এই দুইয়ের সমন্বয়ে বিপর্যয় ঘটতে থাকে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এই বিমান দুর্ঘটনার পেছনে নাশকতার ইঙ্গিত দেন। তিনি সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি করেছেন। মমতা দাবি করেছেন অজিত বিজেপির হাত থেকে বেরোতে চাইছিলেন। হয়তো 2-1 দিনের মধ্যেই তার পরিবার এনসিপির শরদ পাওয়ারের গোষ্ঠীতে যোগ দিতে চাইছেন। যদিও অন্যদিকে রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে অজিতের কাকা শরদ পাওয়ার বলেছেন, যা হয়েছে সেটা দুর্ঘটনা। আবার এটাও ঘটনা যে গত কয়েক মাস ধরেই এনসিপির দুই গোষ্ঠীর কাছাকাছি আসার ইঙ্গিত মিলছিল। ভেতরে খবর আসছিল শরদ পাওয়ার আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে অবসর নেবেন। তারপরেই দুই এনসিপি মিলে যাবে, অজিত পাওয়ারই সেই এনসিপির হাল ধরবেন। যেই দলের জাতীয় মুখ হবেন শরদ পাওয়ারের মেয়ে, মানে অজিত পাওয়ারের খুড়তুতো বোন সুপ্রিয়া সুলে। ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে গিয়ে নতুন এনসিপি বিজেপির হাত ধরে চলবে। মমতা দুধের রাজনৈতিক, স্রেফ হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতন কোনো উক্তি তিনি করবেন বলে মনে হয় না। যাই হোক, ফিরে আসে বিমান দুর্ঘটনায়। দেখা যায় প্রাথমিক তদন্ত কি বলছে। ফ্লাইট রাডার ডেটা অনুযায়ী বিমানটি প্রায় 2600 ফুট উচ্চতায় ছিল। সেই অবস্থাতেই ল্যান্ডিং এর জন্য ডিসেন্ট শুরু হয়। আবহাওয়া খারাপ ছিল, কুয়াশা ছিল। সেই কারণেই বিমানটি প্রথমে গো অ্যারাউন্ড করে আবার উপরে উঠে যায়। তারপর নেওয়া হয় দ্বিতীয় অ্যাটেম্পট। প্রত্যক্ষদর্শীরা বলছেন দ্বিতীয় পর্বে নামার সময় বিমানটি ছিল আনস্টেবল, ভীষণভাবে দুলছিল। ফাইনাল অ্যাপ্রোচের সময় রানওয়ের বদলে পাশের খোলা জমি, ক্ষেতের দিকে বিমানটি নেমে যায়। এখানেই প্রশ্ন,
এটাকে ভিজুয়াল ল্যান্ডিং এর চেষ্টা ছিল? খারাপ আবহাওয়ার কারণে কি পাইলট রানওয়ে স্পষ্টভাবে দেখতে পাননি? কারণ 2600 ফুট উচ্চতা খুব কম নয়। রানওয়ের পাশে দাঁড়ানো লোকজন, কন্ট্রোলার, এমনকি আশেপাশের গ্রামের মানুষও দেখেছেন বিমানটি বাতাসেই ভারসাম্য হারাচ্ছিল। মানে বিমান আকাশেই অনিয়ন্ত্রিত হয়ে যায়, পাইলট নিয়ন্ত্রণ হারান, তার কনফিডেন্স ব্রেক করে, আর সেখান থেকেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এখন শেষ প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বারামতি বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম থাকতো, কম্পিউটারাইজড মেশিন অ্যাসিস্টেড ল্যান্ডিং এর ব্যবস্থা থাকতো, তাহলে কি এই ঘন কুয়াশার মধ্যেও এই বিমান নিরাপদে নামানো যেত? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে এটা শুধু দুর্ঘটনা নাকি সিস্টেমের ব্যর্থতা। এখন আসল প্রশ্ন, এই দুর্ঘটনা এড়ানো যেত কিনা? বিশেষজ্ঞদের বক্তব্য, হ্যাঁ, তা হয়তো যেত। কিভাবে? যদি প্রথম ল্যান্ডিং অ্যাটেম্পটে পাইলট বুঝতেন যে ভিজুয়াল কন্ট্যাক্ট ঠিক হচ্ছে না, তাহলে তিনি এটিসি কে জানাতে পারতেন। তখন অপশন ছিল মুম্বাই ব্যাক করা, অথবা কাছাকাছি কোনো বিমানবন্দরের দিকে স্টিয়ারিং ঘুরিয়ে দেওয়া, অথবা 20 থেকে 30 মিনিট আকাশে চক্কর দিয়ে আবহাওয়া পরিষ্কার হওয়ার অপেক্ষা করা, হাওয়া কমার, দৃশ্যমানতা বাড়ার অপেক্ষা করা। অর্থাৎ দ্বিতীয়বার নামতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, ঝুঁকি নেওয়া হলো কেন? কেন অপেক্ষা করা হলো না? কেন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো না? এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে এটা নিছক দুর্ঘটনা নাকি সিদ্ধান্তের মারাত্মক ভুল নাকি নাশকতা। আমরা এখনই কাউকে দোষ দিতে চাই না, কারণ প্রমাণ ছাড়া সেটা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন এত তাড়াহুড়ো করে পারমিশন দেওয়া উচিত ছিল না। প্রথম ব্যর্থতা, তারপর দ্বিতীয় ব্যর্থ চেষ্টা, এতেই প্রমাণ যে পাইলট নার্ভাস হয়ে পড়েছিলেন। এখানেই বড় ত্রুটি। ডিজিসিএ আর এভিয়েশন ইন্ডাস্ট্রিকে এখন আরো সতর্ক হতে হবে। এখনো অনেক খামতি উপেক্ষিত, আর তার ফলই এই ট্র্যাজেডি। বারামতির রানওয়ে সাধারণত ট্রেনিং এর জন্য। তাহলে প্রশ্ন, ডিজিসিএ আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কিভাবে এই পারমিশন দিল? ইউরোপে ঘন কুয়াশা, খারাপ আবহাওয়াতেও ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং এ বিমান নামে। দিল্লি, মুম্বাইয়ে কম্পিউটারাইজড ল্যান্ডিং রয়েছে, বারামতিতে তা ছিল না। চোখে দেখে নামতে গিয়ে বিমানটা প্রথমবার বাঁচল, কিন্তু দ্বিতীয়বার আগুনের গোলা হয়ে ভেঙে গেল। আবহাওয়া, পাইলট এরর নাকি অন্য কিছু? সব দিক নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ষড়যন্ত্রের তত্ত্ব নিশ্চয়ই খতিয়ে দেখা হবে, কারণ বিমানের সওয়ার ছিলেন যখন একজন ভিভিআইপি। সবশেষে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, যদি ভিআইপিদের ক্ষেত্রে এই নিয়ম ভাঙা হয়, তাহলে সাধারণ যাত্রীরা জীবনের মূল্য কোথায়? এই দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের এভিয়েশন সিস্টেমের ভয়ঙ্কর ফাঁকফোকরের আয়না। তদন্ত যাই বলুক, এই প্রশ্নগুলো উপেক্ষা করলে পরের বিপর্যয় শুধু সময়ের অপেক্ষা। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।